চূড়ান্ত সাফল্যের সমীকরণ কি? ফাইনাল সাকসেস ফর্মুলা দেখো, কনসেপ্ট ক্লিয়ার। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমাদের কাছে আবার আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলতে পারো, যারা যারা আপকামিং যে এক্সামগুলো নিয়ে ভাবছো তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম টেট। সেটা হতে পারে প্রাইমারি টেট, সেটা হতে পারে আপার প্রাইমারি টেট। অনেকেই বলো স্যার টেট পরীক্ষায় অঙ্কটা যদি আমি একদম শুরু থেকে ভাবি, অঙ্কতে যদি দেখতেই পাচ্ছ 30-এ 30 পেতে চাই, তবে স্যার কি করতে হবে? কারণ অঙ্কটার সঙ্গে বহুদিন ধরে ডিটাচ আছি, তো সেক্ষেত্রে অঙ্কটাকে একদম সেই লেভেলে নেওয়ার জন্য আমাদের কি কি করতে হবে? যদি একটু বেসিক থেকে বলেন, যে শুরু থেকে বলেন, অঙ্ক নিয়ে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, সেই কথা তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতে আমি চলে এসেছি আজকে এই ভিডিওতে। তোমাদের সঙ্গে আলোচনা করব ডিটেল কি নিয়ে, 30-এ 30 পাওয়ার সম্পূর্ণ ব্লুপ্রিন্ট। এবং সব থেকে বড় কথা, এই যে ভয় থেকে জয়ে আসতে গেলে প্রাইমারি ও আপার প্রাইমারি পরীক্ষার চূড়ান্ত রোডম্যাপ কি হতে পারে, সেইটা আমি তোমাদের কাছে আজকে দেখো। হ্যাঁ, অনেকদিন ধরে অঙ্কের সঙ্গে সম্পর্ক না থাকা বা অঙ্ক টুকটাক করলেও একটা সঠিক স্ট্র্যাটেজি নিয়ে না এগোনো, এগুলো কিন্তু পরীক্ষার পাশ করার বড় অঙ্ক। তো আগে জেনে নাও কি আছে, কি পড়তে হবে এবং কিভাবে তোমার অঙ্কের স্ট্র্যাটেজি হওয়া উচিত, পরিকল্পনা হওয়া উচিত, সেটা নিয়ে ডিটেলস আজকে একদম। এই ভিডিওটা সবাই মন দিয়ে দেখো, আমি দেখো লিখে দিয়েছি, খাতা কলম নিয়ে বসো। এই ভিডিওটি প্রস্তুতি হতে পারে তোমার একটা বড় প্রাথমিক পদক্ষেপ, প্রস্তুতি এবং বড় পদক্ষেপ। যেটা প্রথমেই বলি একদম শুরুতে, যে ভুল ধারণা কি থাকে আমার, সেটা একটু বলি। যেটা দেখো ভুল ধারণা বলতে পারো, আমাদের মনে ঢুকিয়ে দেওয়া হয় বলতে পারো, যেই জন্য আমরা এটাকে মিথ বলছি। কি? শুধু শর্টকাট শিখে নিলে, মুখস্থ করে পরীক্ষা হলে উগড়ে দিয়ে আসা, এটাই বোধহয় আমাদের মূল কাজ অঙ্কে। ভালো না গণিত পেডাগজি, যেটাকে আমরা পেডাগজি বা পেডাগোগি বলি, এ গুরুত্ব না। দেখো প্রতি ক্ষেত্রে তোমার 5 থেকে 10 মার্ক, 30-এর মধ্যে 10 মার্ক মোরলেস পেডাগজি থেকে প্রশ্ন আসতে পারে। তো সেটাকে যদি তুমি অ্যাভয়েড করো, জিনিসটা যদি না পড়ো, কি বলতে চাইছে যদি না বুঝো, ডিটেলসে যদি বৈশিষ্ট্যগুলো নিয়ে অ্যানালিসিস বা ডিসকাস না করো, কি হবে? মনে হবে যে অঙ্ক প্রশ্নগুলো কঠিন, তাই শুরু থেকেই না অ্যাভয়েড করার একটা টেন্ডেন্সি চলে। এটা করা যাবে না, অবশ্যই গুরুত্ব দিতে হবে। বেসিক কনসেপ্ট ছাড়াই মক টেস্ট কি করলে তুমি প্রিপারেশন ঠিকঠাক নিলে না, শুরুতেই দেখলে যে দেখি মক টেস্ট দিয়ে আমার কত নম্বর উঠছে, এই টেট পরীক্ষার মক টেস্ট, তার মধ্যে তো 30 নম্বরের ম্যাথস ইনক্লুডেড থাকে, দেখি তো মক টেস্ট দিয়ে আমার কত উঠছে। যখনই নাম্বারটা একদমই আশানুরূপ হবে না, তোমার মনে হবে তুমি অনেক পিছিয়ে আছো, তাই আর পড়াশোনা করে লাভ নেই, ভুল করছি, মক টেস্ট প্রথমেই দিতে যাব না। আগে জিনিসটা বুঝবো, প্রিপারেশন নিয়ে নেবো, তারপর মক টেস্ট সঠিক মূল্যায়ন করবো। বাস্তবটা কি? টেট গণিতে বিশাল পাণ্ডিত্যের একদম না নেই, আমি দায়িত্ব নেব। গণিতে তোমাকে বিরাট ভাবে একদম দিকে বিগে প্রচুর ম্যাথস প্র্যাকটিস করে নিজেকে সেই লেভেলে প্রিপেয়ার্ড হতে হবে, একদমই না। মোটামুটি ম্যাথসের বেসিক ধারণা এবং চর্চা এবং কনসেপ্টের মাধ্যমে কিন্তু পরীক্ষাটা ইজিলি ক্র্যাক করা যায়। বেসিক ধারণা এবং সঠিক কৌশলই আসল চাবিকাঠি, যেটা শুরুতেই বললাম। এটা অ্যানালিসিস করতে গিয়ে যে বেসিক ধারণা থাকতেই হবে, এবং মনে রাখবে কৌশল, সঠিক কৌশল সহজে করব। সহজে করতে গেলে কনসেপচুয়াল জায়গাটা অনেক বেশি স্ট্রং করতে হবে, তারপর দেখবে সহজ কৌশল শিখে নিয়ে তুমি যখন পরীক্ষা হলে যাবে, অনেক সহজ লাগবে পুরোপুরি। 30 নম্বরের মধ্যে পেডাগজি একটি বড় ফ্যাক্টর। বড় ফ্যাক্টর মানে তুমি নিজে বুঝো, যদি 30-এর মধ্যে 10 নম্বরই পেডাগজি থাকে, তাহলে 33.33% পেডাগজি তো অ্যাভয়েড করার কোনো জায়গা নেই। করলে তো ওই 10 নম্বরের মধ্যে ম্যাক্সিমাম 2-3 তুমি তুলতে পারো, কিন্তু আমাকে যে তুলতে হবে 30-এ। বোঝা গেল? গণিত কোনো প্রতিভা নয়, এটি একটি পদ্ধতি, সিস্টেম। আলাদা করে গণিতে কোনো ট্যালেন্ট লাগে না, সঠিক পদ্ধতি জানলে পুরো নাম্বার পাওয়া। যদি সঠিক পদ্ধতি জানা যায়, নম্বর পুরোপুরি পাওয়া। প্রাইমারি টেট গণিত, প্রাইমারি টেট ম্যাথ কিরকম দেখো। পাটিগণিতে কি কি আছে? সংখ্যা তত্ত্ব, নাম্বার, ভগ্নাংশ, ফ্র্যাকশন, দশমিক, লসাগু গসাগু, ঠিক আছে, লসাগু গসাগু, শতকরা, লাক্ষতে সম। মডিউল 2 তে জ্যামিতি, পরিমিতি, জিওমেট্রি, মেনসুরেশন, রেখা, কোণ, ত্রিভুজ, বৃত্ত, পরিসীমা, ক্ষেত্রফল, আয়তন, এটসেট্রা, এগুলো। ওকে। মডিউল 3 তে কি? পরিমাপ ও ডেটা, এখানে সময়, টাকা, ওজন, প্যাটার্ন, বার গ্রাফ, এগুলো থাকছে মডিউল। দেখো চ্যাপ্টার গুলো হয়তো তোমার জানা, একটা হালকা ধারণা তোমার মধ্যে রয়েছে, কিন্তু একটু ডিটেলসে গেলেই তোমার সময় এই জায়গাটা সঠিক করতে, এই জায়গাটা কিন্তু প্রত্যেকটা যে চ্যাপ্টার গুলো বললাম, এই ধারণাগুলো সঠিক পরিষ্কার করতে হবে। এবং মডিউল 4-এ অবশ্যই পেডাগজি, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর কনসেপ্ট এখানে সঠিক আছে। এটা কনসেপ্ট যে বিষয়গুলো আছে, অঙ্কের একদম বেসিক ধারণাগুলো, এগুলো একটু তোমার কিন্তু
ভালো করে ঝালিয়ে। যদি আপার প্রাইমারি নিয়ে বলি, আপগ্রেডেড পাটিগণিত মানে ধরো অংশীদারি কারবার, চক্রবৃদ্ধি, পার্টনারশিপ যেটাকে আমরা বলছি, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট লস পার্সেন্টেজ, এইগুলো সব। নতুন বিষয় কি থাকবে? বীজগণিত, বীজগণিতিক রাশি, সমীকরণ, লিনিয়ার ইকুয়েশন যাকে বলছি, এবং উচ্চতর জ্যামিতি যেটা হায়ার জিওমেট্রি বলছি, বহুভুজ, স্থানাঙ্ক জ্যামিতি, এগুলো থাকতে পারে, যেগুলোকে আমরা অ্যাডভান্স ম্যাথ হিসাবে বলি। অ্যারিথমেটিকের সঙ্গে সঙ্গে এগুলো থাকবে, সঙ্গে পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স, ডেটা হ্যান্ডেলিং এবং সম্ভাবনা প্রভাব, এইগুলো আপার প্রাইমারিতে পড়তে হবে। যে স্ট্যাটিস্টিক্স, যেটা ডেটা হ্যান্ডেলিং, যেটা প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশন কনসেপ্ট, বিশেষ করে পারমুটেশনের থেকেও কম্বিনেশনের কনসেপ্টটা প্রবাবিলিটি দারুণভাবে কাজে লাগে, এইগুলো শিখতে হবে ওভারঅল একটা। তো দেখো, এই চ্যাপ্টারগুলো তুমি নাম শোনোনি, একদম নতুন শুনছো তা কিন্তু একদমই নয়, কিন্তু চ্যাপ্টারগুলো একটু ভালো অঙ্ক, একটু বেসিক জায়গা থেকে প্র্যাকটিস হয়তো করা হয়, যার জন্য তোমার হয়তো প্রিপারেশনটা সে লেভেলে নেই, এই জায়গাটা করে। তো আপার প্রাইমারির জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সিলেবাস হলো, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে যে ধরনের জিনিসগুলো আসে সেগুলো খুব ভালো করে চর্চা করে করে, যেহেতু বহুদিন আগে করে এসছো, অনেক কিছু হয়তো তুমি ভুলেও গেছো, এটা করতে গিয়ে, প্র্যাকটিস করতে গিয়ে তুমি ধরতে পারবে, সেগুলো কিন্তু ভালো মতো রপ্ত করে। গেম চেঞ্জার কি? অবশ্যই গণিত পেডাগোজি, গেম চেঞ্জার ম্যাথ পেডাগোজি। এবার পেডাগোজির মধ্যে কি কি আছে? পেডাগোজিটা অনেকেই অ্যাভয়েড করো, একটা ভয়ের জায়গা থেকে, ভীতির জায়গা থেকে, কিন্তু ডিটেলসে পড়তে হবে, পয়েন্ট করে করে জিনিসগুলো মাথায় রাখ, তবে দেখবি এটা সব। টিচিং, পড়ানোটাও তো একটা আর্ট, একটা, সেটা কি কি মাধ্যমে গড়ে ওঠে, কিভাবে গড়ে ওঠে? দেখো, প্রথমেই উদ্দেশ্য, গণিত শিক্ষার প্রকৃতি হলো, গণিত শিক্ষার উদ্দেশ্য কি সেটা তোমাকে পড়তে হবে, পেডাগোজির বিভিন্ন ভালো বই থেকে পড়তে হবে, ধারণা পরিষ্কার। টিচিং মেথড, ঠিক আছে, যেমন বিভিন্ন গঠনবাদ, বিভিন্ন মেথড রয়েছে, তোমার অ্যাক্টিভিটি ভিত্তিক শিক্ষা, ঠিক আছে, কন্ট্রাকটিভিজম, ঠিক আছে, কনস্ট্রাকটিভিজম যেটা রয়েছে, এখানে কিন্তু এগুলো তোমাকে পরপর, মেনলি টিচিং মেথডটাকে, অনেক রকম ভাবে টিচিং মেথড আছে, সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে পেডাগোজিতে পড়ে। মূল্যায়ন, ইভালুয়েশন, ব্লুমস ট্যাক্সোনমি, ধারাবাহিক মূল্যায়ন। মূল্যায়নের অনেকগুলো পার্ট, অনেকগুলো ধারা, অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো প্যারামিটার আছে, যে মূল্যায়ন কি কিভাবে হতো, সেইগুলো তোমাকে কিন্তু ডিটেলসে পড়ে জিনিসটা জানতে হবে। এখান থেকে ছোট ছোট প্রশ্ন, সংশোধন বা রেমেডিয়াল টিচিং যাকে বলে, ভুল বিশ্লেষণ, এরার অ্যানালিসিস, ডায়াগনস্টিক্স, এইটা হচ্ছে তোমার ডিটেলস এগুলো। এবং অবশ্যই লার্নিং মেথড কি? একটা স্টুডেন্ট, একটা ছোট বাচ্চা, সে গোড়া থেকে অঙ্ক শিখবে, তাকে তার শেখার পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে কি কি হতে পারে, সেটাকে আমরা লার্নিং মেথড বলছি। তো টিচিং থেকে লার্নিং, এই যে পরপর ধাপ, এটা কিন্তু তোমাকে পেডাগোজির কোনো ভালো বাজার চলতি বই থেকে পড়ে নিতে হবে। এই জায়গাটা ধারণা পরিষ্কার হলে তুমি দেখবে কিছু কিছু নাম থাকবে, কিছু তো ম্যাথামেটিশিয়ানের নাম থাকবে, কিছু বৈজ্ঞানিক নাম থাকবে, সেগুলো দিয়ে তাদের মন্তব্য সমেত যাবতীয় কিছু তোমাকে একটু মুখস্থ বা পড়ে বুঝ, তবে গিয়ে মাথায় থাকবে। পেডাগোজি মুখস্থ করার বিষয় নেই, এটি ক্লাসরুম শিক্ষকের বাস্তব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এটা তো একদম প্র্যাকটিক্যাল কথা, এটা তো মুখস্থ করার জিনিস না। কিন্তু কিছু জিনিস আছে, যে জিনিসগুলো কিন্তু দেখবে পুঁথিগত জিনিস, যে জিনিসগুলো তোমার কাছে কিন্তু পড়ে জিনিসটা তোমাকে আয়ত্তে আনতে হবে, সেটা তুমি এই পেডাগোজিটা পড়লেই পড়তে হবে, ডিটেলস অ্যাভয়েড করলে, ঠিক আছে। শুধু আপার প্রাইমারি যারা রয়েছে, অনলি আপার প্রাইমারির জন্য টাকা, মানি, ক্যালেন্ডার, বেসিক পরিমাপ, বেসিক মেজারমেন্ট, সাধারণ প্যাটার্ন, এগুলো উভয়ের জন্য 70 থেকে 80% কমন জিনিস রয়েছে, সংখ্যা তত্ত্ব, ভগ্নাংশ, শতকরা, অনুপাত, গড়, জ্যামিতি, পেডাগোজি। শুধু আপার প্রাইমারিতে কি কি থাকবে? বীজগণিত এক্সট্রা আসবে আপার প্রাইমারির জন্য, প্রবাবিলিটি এবং হায়ার জিওমেট্রি, সঙ্গে রিয়াল। তো কমন পার্ট কোনটা? শুধু প্রাইমারিতে কি কি পড়বে, শুধু আপারের জন্য, এটা একটা বেসিক ধারণা দিয়ে দেওয়া। অনেকেই গুলিয়ে ফেলে আপার প্রাইমারি টেট এবং প্রাইমারি টেটের, অনেক সময় এই ধারাটা মেনটেন নাও হতে পারে, কিন্তু প্রাথমিক ধারণাটা এটা রাখো, তারপর একটা ওভারঅল প্রিপারেশন নিলে তখন দেখবে এই আলাদা করার বিষয়টা তোমার মাথায় চট করে হয়তো আসবে, তাই না, যদি প্রিপারেশন ভালো। স্মার্ট প্রস্তুতি হলো প্রথমে কমন 70 থেকে 80% সিলেবাস, এটা তো কার কি পড়া, হু শুড স্টাডি হোয়াট। যারা শুধু প্রাইমারি দেবে, দেখো, প্রথমে বেসিক পাটিগণিত ক্লিয়ার করতে হবে, যারা প্রাইমারি টেটের কথা বলে, ক্লাস 3 to 5 এর কনসেপ্ট ও চ্যাপ্টার গুলো ভালো করে, গণিত পেডাগোজি ভালোভাবে পড়। প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু গণিত পেডাগোজি একটা ইম্পর্টেন্ট, বীজগণিত বা স্থানাঙ্ক জ্যামিতির প্রয়োজন নেই, যেহেতু সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। যারা আপার প্রাইমারি দেবে, আপার প্রাইমারি টেট দেবে, প্রথমে প্রাইমারি বেসিক সিলেবাস শেষ করো, এটা একদম ফাউন্ডেশন। তারপর ক্লাস 6 থেকে 8 লেভেলের উচ্চতর গণিতটা তোমাকে ধরতে হবে, বীজগণিত এবং অ্যাডভান্স পেডাগোজি, ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথের সঙ্গে সঙ্গে পেডাগোজিও পড়তে হবে, এবং বীজগণিতটা একটা ইম্পর্টেন্ট পার্ট, বুঝতেই পারছো।
তো আপার প্রাইমারি প্রার্থীদেরও প্রাইমারি বেসিক দিয়েই শুরু হবে। তার মানে ইনিশিয়াল প্রিপারেশনটা আপার প্রাইমারি এবং প্রাইমারি টেটের জন্য একই। এটা কিন্তু আমরা পরিষ্কার, যে তুমি আপার প্রাইমারি দাও বা প্রাইমারি দাও, টেটের ম্যাথের যে বেসিক প্রিপারেশন শুরু করবে সেটা কিন্তু প্রাইমারি টেটের ধারণা দিয়ে শুরু করলেই ভালো হয়। তারপর তুমি একটু হায়ার পড়াশোনা করবে আপার প্রাইমারি। শূন্য থেকে শুরু করার পার। প্রথমেই যদি আমরা একদম শুরু থেকে ধরি, শর্টকাট বর্জন, ফরগেট শর্টকাটস। প্রথমে বেসিক কনসেপ্ট তৈরি, একদম বেসিক জায়গাটা শেখো, কি বলতে চাইছে, কি বের করতে হবে, তার মধ্যে একটা সংযোগ স্থাপন করার চেষ্টা করো, সেটাই বেশি। এনসিইআরটি স্কুল বুকস গুলো প্রাইমারির জন্য ক্লাস 3 থেকে 5, আপার প্রাইমারির জন্য ক্লাস 6 থেকে 8 বইগুলো সূত্রাবলী প্রতিটা লিখে লিখে দেখো, সূত্র তো আসবে, ম্যাথামেটিক্স মানে কিছু সূত্র তো ম্যান্ডেটারি, সেগুলো তোমাকে লিখে লিখে একটু চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মাথায় রাখতে হবে। মুখস্থ বোঝাটাই ইম্পর্টেন্ট, লজিক বুঝতে হবে, লজিক ক্লিয়ার করতে হবে, কি বলতে চাইছে সেটা মাথায় রাখতে হবে এবং সংযোগ স্থাপন করতে হবে প্রতিটা স্টেপ। পিওয়াইকিউ সমাধান, এই প্রিপারেশনটা আসার পর চ্যাপ্টার শেষ হলেই বিগত বছরের প্রশ্ন, যেই চ্যাপ্টার শেষ হবে বিগত বছরের প্রশ্ন দেখে নাও কোন চ্যাপ্টার থেকে কিভাবে আসছে সেটা মাথায় রাখতে হবে। শর্টকাট আপনাকে ধোকা দিতে পারে, কিন্তু কনসেপ্ট কখনো ধোকা, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কনসেপ্ট হয়ে গেলে তুমি শর্টকাট নিজে নিজেই তৈরি করতে পারো। আলাদা করে প্রথমে শর্টকাট শিখে কিন্তু 100% কনসেপ্ট ক্লিয়ার করা যায়, এটা একটু মাথায় রাখ। কি কি বই বা স্টাডি মেটেরিয়াল নিয়ে তুমি ভাববে, দেখো কনসেপ্ট লার্নিং যেটা ভিত্তি করার জন্য কি লাগবে, এনসিইআরটি পর্ষদের স্কুল টেক্সট বইগুলো প্র্যাকটিস করতে হবে। সিলেবাস ভিত্তিক থিওরি নোটস তোমাকে বানাতে হবে। প্র্যাকটিস কি করবে, চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ, যেটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আমি বলি, বিগত 5 থেকে 10 বছরের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, এ তো লাগবেই। ফুল লেন্থ মক টেস্ট তোমাকে দিতে হবে, যে ফুল লেন্থ মক টেস্ট দিতে গিয়ে তোমার কোথায় কি সমস্যা, কোন জায়গাটা তুমি পিছিয়ে, সেই জায়গাটা করে কিন্তু প্রিপারেশন চাই। অনেক বই নয়, একটি ভালো বই বারবার পড়া বেশি, একদমই তাই। অনেক বই পড়লে কি হবে, দেখো বিভিন্ন ধরনের অঙ্ক আসবে, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ধারা মেনটেন করে পরপর যদি তুমি বিভিন্ন প্যাটার্নের অঙ্কে যাও, অনেকটা সিলেবাসটা কভার হবে তাড়াতাড়ি। বা তুমি যে আরেকটা বই নিয়ে যাও, দেখা যাবে ওই একই প্যাটার্ন অঙ্ক ওই বই থেকেও তুমি প্র্যাকটিস, তাতে কি হবে, টাইম ওয়েস্ট। ঠিক আছে, একাধিক প্যাটার্ন, প্র্যাকটিসটা কম। পারফেক্ট প্র্যাকটিস যদি আমরা একটু বলি, দ্য ডেইলি প্র্যাকটিস ফর্মুলা, দেখো প্রথমেই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট শিখতে হবে। ঠিক আছে, অন্তত 20টি সমাধান করো, উদাহরণ দেখো, এক্সারসাইজ অনুশীলন 50টি এমসিকিউ সলভ করো, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন এই চ্যাপ্টারে আগে বছরের প্রশ্নগুলো সলভ করে নাও, মক টেস্ট অবশ্যই দাও, স্পিড এবং অ্যাকুরেসি যাচাই করতেই হবে। এবং রিভিশন, সাপ্তাহিক রিভিশন খুব ইম্পর্টেন্ট। উইকলি রিভিশন কিন্তু তোমার প্রিপারেশনের ভিত আস্তে আস্তে শক্ত করবে। ঠিক আছে, সরাসরি এমসিকিউতে ঝাঁপ দেবে না, তাতে কি হবে, সমস্যা তৈরি হবে। তার থেকে উদাহরণ থেকে নিজের প্রস্তুতি। তোমার রুটিন কেমন হওয়া উচিত, পারফেক্ট ম্যাথ রুটিন কিরম হওয়া উচিত দেখে নাও। 45 মিনিট কনসেপ্ট শেখা, লার্নিং যে কনসেপ্টটা যেটা, সেটার পেছনে তুমি একটা সময় দাও। সেটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করবে। 45 মিনিট বলেছি মানে 45 মিনিটে দিতে হবে তার কোনো মানে নেই। সমাধান করো 45 মিনিট এবং পিওয়াইকিউ অ্যানালিসিস করো, এবং 15 মিনিট সূত্র রিভিশন মাথায় রাখো। ঠিক আছে, সকালে 20 মিনিট শুধুমাত্র সূত্র রিভিশন করো, রাত্রিবেলা তোমার রাত 9টার পরে আর কি 45 মিনিট 90 মিনিট তুমি কনসেপ্ট করো, আর 90 মিনিটসের মধ্যে 45 মিনিট কনসেপ্ট আর 45 মিনিট প্র্যাকটিস। সানডে ফুল মক টেস্ট দাও, এবং দুর্বল বিষয় কতক্ষণ পড়ছে সেটা গুরুত্বপূর্ণ হলো কিভাবে কতক্ষণ পড়ছো তার থেকেও গুরুত্বপূর্ণ তুমি ভাবে এই যে কোয়ালিটি ওভার ওয়ান। ঠিক আছে, 7 দিনের স্ট্র্যাটেজিক রুটিন যদি একটা তোমাদের সামনে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে তুলে ধরতে পারি, সোমবার নাম্বার সিস্টেম করলে, মঙ্গলবার অ্যারিথমেটিকের বাকি পার্টগুলো করলে, বুধবার জ্যামিতিটা নিয়ে বসলে, বৃহস্পতিবার তুমি মেনসুরেশন নিলে, শুক্রবার ডেটা হ্যান্ডলিং ডেটা প্যাটার্নগুলো ডিসকাস করলে, শনিবার গণিত পেডাগজিটা আলোচনা করলে, এবং রবিবার ফুল মক টেস্ট দিলে, রিভিশনটাও করলে। রবিবার নতুন কিছু পড়ার দরকার নেই, পুরো সপ্তাহের পড়া রিভাইজ করাটা কিন্তু রবিবার ইম্পর্টেন্ট। জাস্ট একটা বলে দাও কিভাবে সেটা নিয়ে, এবার তুমি তোমার মতো করে তুমি বেটার বুঝবে তোমার কোন জায়গায় সমস্যা। যদি দেখা যায় তুমি জ্যামিতি বা পরিমিতি পার্টটা একদমই ভুলে গেছো, এটাতে একটু বেশি সময় দাও। ঠিক আছে, গণিত পেডাগজি যেমন শনিবারটা আমি বলছি একদম ভালো মতো পড়তে, তুমি এটা অবশ্যই ম্যান্ডেটারি করে রাখো, যাতে এই গণিত পেডাগজিটা তোমার সিলেবাসের থেকে বা প্রিপারেশনের থেকে বাদ না চলে যায়। যে 6টি মারাত্মক ভুল এড়িয়ে চলতে হবে তোমাদের, শুধু শর্টকাট মুখস্থ না করো, কনসেপ্ট ক্লিয়ার। পেডাগজি বাদ দেওয়া না, এটা হতে পারে না। 10টা নাম্বার রয়েছে আবার পেডাগজি, সমান গুরুত্ব, তাতেই ব্যালেন্স। সূত্র রিভাইজ না করা, এটা ভুল করো। ফর্মুলার খাতা করে সূত্র কিন্তু রিভাইজ করতে হবে রেগুলার। প্রিভিয়াস ইয়ার্স সলভ না করা না, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলভ করতে হবে। প্রতি চ্যাপ্টারের উপর পিওয়াইকিউ মাস্ট করতেই হবে। ভুলের হিসেব না রাখা, কি ভুল হচ্ছে
সেটা থেকে দেখে নাও তার সঠিক জায়গাটা ওটা খাতায় টুকে রাখো। এই এরার নোটবুক অ্যানালিসিস ছাড়াই মক দেওয়া, মক টেস্টের পর ভুলগুলো মক টেস্ট দিলাম, কত মার্কস হলো দেখে নিলাম, না আমার প্রিপারেশন ঠিকঠাক আছে বা একটু খারাপ আছে আর একটু ভালো করতে হবে। না, মক টেস্ট দিয়ে কোন কোন কোয়েশ্চেন গুলো তোমার ভুল হলো, কোন কোন কোয়েশ্চেন গুলো তোমার ঠিক হলো, ভুল হওয়া কোয়েশ্চেন গুলো কিভাবে করলে পরীক্ষা হলে তাড়াতাড়ি সঠিক করতে পারবে, সেটার অ্যানালিসিস। এরার নোটবুক আপনার সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠবে। এটা সবসময় করা সম্ভব নয়, কিন্তু যে জায়গাগুলো ভুল হচ্ছে সেটাকে জাস্টিফাই করে তুমি সেই জায়গাগুলো সঠিক ধারণা অবশ্যই নোটবুকে। তো 30-এ 30 পাওয়ার যে 4টি ফেজ সেটা নিয়ে আমরা বলছি, দেখে নাও। টার্গেট 30-তে 30, ফাউন্ডেশন টপিক অনুযায়ী সিলেবাস শেষ করো, স্পিডের আগে কনসেপ্ট ফোকাস করো, স্পিড পরে অটোমেটিক ক্লিয়ার। অটোমেটিক স্পিড নিয়ে তুমি ভাবতে পারবে যখন কনসেপ্টের জায়গাটা তোমার একদম। দ্বিতীয় স্টেপ কি? অবশ্যই প্র্যাকটিস, অন্তত 1,500 এমসিকিউ, 5 থেকে 10 ইউআইকিউ সমাধান করতে হবে, এটা মাথায় রেখে পড়াশোনা করো। রিভিশন, প্রতি সপ্তাহে দুর্বল চ্যাপ্টার রিভাইজ করা উচিত, সপ্তাহে 2 থেকে 3টি ফুল মক টেস্ট দাও, প্রিপারে পর। সহজ প্রশ্ন আগে এক্সাম স্ট্যাট, একটি অঙ্ক করা, যেটা পারছো না, হতেই পারে একটা দুটো ভালো অঙ্ক তোমাকে স্কিপ করতে হলো, সেটা সহজগুলো আগে কর। ধাপে ধাপে ওঠো, ফেজ 1 ক্লিয়ার না করে ফেজ 3-তে যাওয়া যায়। এটা, তারপর এটা, তারপর এটা, এই হচ্ছে ধারাবাহিক একটা প্রিপারেশন, ধারাবাহিক একটা পরিকল্পনা। এটা যদি মাথায় রেখে করতে পারো, অঙ্ক নিয়ে কিন্তু ভুল ধারণা কাটবে, অঙ্ক নিয়ে ভীতি। চূড়ান্ত সাফল্যের সমীকরণ কি? ফাইনাল সাকসেস ফর্মুলা দেখো, কনসেপ্ট ক্লিয়ার করো, অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস করো, টপিক ওয়াইজ প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, অবশ্যই সঙ্গে মক টেস্ট, ভুল বিশ্লেষণ। মক টেস্ট দেওয়ার পর তুমি অ্যানালিসিস করো, কি কি ভুল হলো, অবশ্যই সেই জায়গাগুলো রিভাইজ করো, যেগুলো তুমি হয়তো অনেকদিন হলো পড়াশোনা কিন্তু টাচ করোনি সেই চ্যাপ্টারগুলো, সেগুলো রিভাইজ করো। তাহলে কি বলছে নোট? কি কনসিস্টেন্সি, ধারাবাহিকতা হলো আপনার সবচেয়ে বড় সুপার পাওয়ার। তুমি কতটা ধারাবাহিক তার উপর ডিপেন্ড করবে যে তোমার কতখানি বুথ হলো, কতটা সঠিক। ভয়কে জয় করার সময় এসে গেছে, আজ থেকে নিজের রুটিন তৈরি করো, প্রস্তুতি শুরু করো। আমি একটা জাস্ট সিনারি বলে দিলাম, তুমি তোমার মতো করে বিষয়টা, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম কি হও। তো ভয়কে তো জয় করতেই হবে, প্রিপারেশন শুরু করতে হবে আজ থেকেই, কেননা টেট এবং আপার প্রাইমারি টেটের কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে খুব তাড়াতাড়ি। এটা মাথায় রেখে প্রিপারেশন নাও। এরম যেন না হয় যে হঠাৎ করে তুমি প্রিপারেশন শুরু করবে, তখন দেখা যাবে হাতে হয়তো, তাতে কিন্তু সঠিক প্রশ্ন। এটা একটা কি হলো, পরীক্ষাটা আসছে, পরীক্ষাটা দেবো, একটা মানসিক শান্তি, তার জন্য একটু প্রিপারেশন। কিন্তু চাকরি পাওয়ার জন্য যে পড়া, সেটা কিন্তু কাল থেকে না, আজ থেকেই শুরু করলে ভালো হয়। এতে তোমারই সুবিধা হবে, এতে তোমারই পরীক্ষায় চান্স পাওয়ার চান্স। ভালো থেকো সবাই।